ও আচ্ছা। হুম। হুম। না যদি বলেন অফ করে দিতে পারি স্ক্রিন রেকর্ডার। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো হয়তো জানি না শিখছেন কিনা, কিন্তু তারপর একটু ইম্পর্টেন্ট দেখে করাই দিচ্ছি। HTML। আচ্ছা, তো HTML শেখার যেটা সিস্টেম ফলো আমি করি, যাদের ল্যাকিংস আছে করে নিতে পারেন। যেমন HTML হচ্ছে, এখন কেউ বলে লাখ ট্যাগ, কেউ বলে 14 লাখ ট্যাগ, কেউ বলে অনেকগুলা ট্যাগ। এখন কোনটা কারেক্ট বলেন? এখন হচ্ছে কারেক্ট কোনটা, 14 লাখ ট্যাগ আছে না 1 লাখ? অ্যাকচুয়াল আমিও জানি না, আর অ্যাকচুয়াল গুগলও জানে না ঠিক মতো আসলেই। কারণ এক একজন ডেভেলপারের এক একজন কথা বলে। কিন্তু যাই হোক, কিন্তু গুগলে কত ট্যাগ আছে সেটা আসলে জানি না। ঠিক আছে, এখন সবগুলো ট্যাগ কি শেখা সম্ভব কিনা এটা বলেন। ইম্পসিবল। এত লাখ লাখ ট্যাগ, তাহলে কি করতে হবে? যতটুক দরকার ততটুক শিখতে হবে। কি করতে হবে? যতটুক দরকার ততটুক শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, HTML ক্যাটাগরি গুলো জানবো যে HTML এর ক্যাটাগরি গুলো কি। যেমন একটা হচ্ছে সিনট্যাক্স। কি সিনট্যাক্স? আচ্ছা, এগুলো লিখে রাখেন। ক্যাটাগরিজ HTML ক্যাটাগরিজ। আচ্ছা, প্রথম হচ্ছে সিনট্যাক্স, দ্বিতীয় হচ্ছে ইমেজ, তৃতীয় হচ্ছে লিঙ্ক, চতুর্থ হচ্ছে লিস্ট, ফর্ম, টেবিল। তো মনে করেন লাখ ট্যাগ, 2 লাখ ট্যাগ, 20 লাখ ট্যাগ, যতই ট্যাগ হোক, কিন্তু এই 6টা ক্যাটাগরির মধ্যেই, ওই 20 লাখ হোক 1000 হোক, কিন্তু আমার এই 6টা ক্যাটাগরি জানতেই হবে। আর এই 6টা ক্যাটাগরির নাম আশা করি আপনারা কাজও করছেন নাকি? এই যে ফর্ম, সিনট্যাক্স, ইমেজ, লিঙ্ক, লিস্ট, ফর্ম, টেবিল, নাকি? সবগুলোই করছেন, কিন্তু এইগুলাকে HTML ক্যাটাগরি বলা হয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে HTML কি কি শিখছো, এখন যদি বলেন H1, B, I, ইনপুট, টেবিল, TR, TD, এখন এটা বললে ভালো দেখায় নাকি এটা বললে ভালো দেখায়? সিনট্যাক্স, ইমেজ, লিঙ্ক, লিস্ট, ফর্ম, টেবিল। তাহলে এভাবে আমাদের ক্যাটাগরিক্যাল শিখতে হবে। যেমন HTML, এটা হচ্ছে, এখন যতই ট্যাগ আসুক এর ভিতরে আছে, এটা হচ্ছে আপনার HTML ক্যাটাগরি, এটা লিখে রাখেন। আর যেহেতু এগুলো সবগুলো করছেন, আবার HTML শুরু করবো না, টেনশনে কিছু নেই, কিন্তু এই জিনিসগুলো মেন। আপনার মনে করেন যে যে নতুন ট্যাগই আসুক, লিস্টেরটা আসলে লিস্ট ক্যাটাগরিতে পাবেন নাকি? টেবিলেরটা আসলে কোন জায়গা থেকে কভার করবেন? টেবিল থেকে। তো এই যতগুলো ট্যাগ আপনার অজানা থাকুক, কিন্তু কভার কিন্তু এই ক্যাটাগরির বাইরে তো নাই, আছে। তো এই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এই ক্যাটাগরি গুলো একটু লিখে রাখেন, লেখা শেষ হলে বলেন, দেন আমি CSS এর ক্যাটাগরি গুলো লেখা দিই, তারপর আজকে। হ্যাঁ, হয়ে গেছে, যাক গুড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের CSS ক্যাটাগরি কি? CSS ক্যাটাগরি। আচ্ছা, তো CSS ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে, প্রথম হচ্ছে সিনট্যাক্স, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার প্লট, তারপর হচ্ছে টেক্সট,
আচ্ছা, মার্জিন প্যাডিং, পজিশন। আচ্ছা, তো এটা হচ্ছে সিএসএস ক্যাটাগরি। কি কি? সিনট্যাক্স, ব্যাকগ্রাউন্ড, প্লট, টেক্সট, মার্জিন, প্যাডিং, লিস্ট, লিঙ্ক, ওভারফ্লো, ডিসপ্লে, আর একটা কি? টেবিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সিএসএস ক্যাটাগরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো আছেন কিনা, নাকি কোনোটা বাকি আছে? তাহলে কি কি? সিনট্যাক্স, ব্যাকগ্রাউন্ড, প্লট, টেক্সট, মার্জিন, প্যাডিং, লিস্ট, লিঙ্ক, ওভারফ্লো, ডিসপ্লে, পজিশন, টেবিল। ঠিক আছে, ওভারফ্লো লেখা। আচ্ছা, ওভারফ্লো লেখা আছে নাকি? আচ্ছা, তাহলে করাই দিই। তাহলে ওভারফ্লোটা করাই দিই লেখ থাকলে। এটা অন করে। আচ্ছা, এই বাদে, ওভারফ্লো বাদে। আচ্ছা, ওভারফ্লো আর পজিশন, আর কিছু? আর টেবিল তো নর্মাল, টেবিলে বাস ওই সূত্রটা রাখলে হবে, টেবিল টিআরটিডি। আর টেবিলে তেমন কিছু নাই, যে W3 স্কুলসে গেলেই পাবেন। আচ্ছা, এক টেবিলটাও দেখা দেবো। আচ্ছা, এইখানে W3 স্কুলস টেবিল, এখানে একটু দেখলেই পাবেন। আর টেবিল মূলত ওই বুট স্ট্র্যাপেরটাই মেন, এই টেবিলের চেয়ে বুট স্ট্র্যাপটাই বেটার। এই এখানে দেওয়া আছে একটা ফরম্যাট, এটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুইটা দেখাই দিচ্ছি এখন, ওভারফ্লো, পজিশন। ঠিক আছে, কোনটা? আচ্ছা, সুডো ক্লাস আমরা যে কোয়েরিতে শিখবো। ঠিক আছে, আমাদের ওপেন হয়েছে, আমরা শেয়ার করবো। সবাই দেখতেছেন? দিনাজপুর না? আচ্ছা, ডাব্লিউবিডি ব্যাচ 7। আচ্ছা, আমাদের প্রবলেম কিসে ছিল? ওভারফ্লো না? আচ্ছা, তাহলে এখানে একটা ফাইল নিলাম, ওভারফ্লো ডট এইচটিএমএল। ঠিক আছে,
আচ্ছা, তো এই জিনিসগুলোর সাথে তো আমরা পরিচিত আছে কি আছে নাই? এই যে মার্কআপ ডেটা। ওকে। আচ্ছা, তাহলে ওভারফ্লো, তো ওভারফ্লো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে একটা মার্কআপ নিলাম, div। আচ্ছা, আর এখানে স্টাইল নেই, স্টাইল div ডট। আচ্ছা, div এখানে বললাম হাইট 300 পিক্সেল, ওয়েট, ব্যাকগ্রাউন্ড কি হবে, সাপোজ ইয়েলো দে। আচ্ছা, div ক্লাস, আচ্ছা ক্লাস দিয়ে দে 1, div ডট 1, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা রান করি। আচ্ছা, এরকম আসলো, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা ওভারফ্লো অ্যাপ্লাই করবো, কি অ্যাপ্লাই করবো? ওভারফ্লো। তো ওভারফ্লো সাপোজ আমি এখানে বলেন দেখাচ্ছি কেন অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখানে দিলাম লরেন, কে দিলাম, মানে জাস্ট একটা টেক্সট দিলাম। আচ্ছা, আরো লাগবে। আচ্ছা, তো ওভারফ্লো, তো ওভারফ্লো আপনার ই করেন, ট্রান্সলেট করেন, তো কি হবে ওভারফ্লো ট্রান্সলেট করলে? মানে সীমানা বাইরে। এখন দেখা যাচ্ছে যে আমি একটা লেআউট তৈরি করছি, কিন্তু লেআউট তৈরি করার পর যদি কোনো কন্টেন্ট তার বাইরে চলে যায় নাকি, যদি কোনো কন্টেন্ট তার বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সিএসএস এর একটা প্রপার্টি ইউজ করি, সেটাকে বলা হয় ওভারফ্লো। কি বলা হয়? আচ্ছা, তো এখন বলছেন ওভারফ্লো কেন ইউজ করবে? এখন আমার কোনো কন্টেন্ট একটা লেআউটের বাইরে যেতেই পারে, পারে কি পারে না? এখন মনে করেন যে আমরা এই ডিপটা আরেকটা নিলাম, ঠিক আছে। ডিপটা আরেকটা নিয়ে এখানে বলে দিলাম প্লট লেফট, একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট ধরেন বললাম 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, তো এরকম হতেই পারে, তো দেখা গেছে যে একটা লেআউটের বাইরে আমার কন্টেন্ট গুলো চলে গেছে, যেতেই পারে, স্বাভাবিক, পারে কি পারে না? তো এই, তো এই সমস্যার সমাধানের জন্য সিএসএস একটা প্রপার্টি দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ওভারফ্লো। কি বলা হচ্ছে? ওভারফ্লো। তো ওভারফ্লো এর দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ওভারফ্লো হিডেন, কি আছে? ওভারফ্লো হিডেন। তো ওভারফ্লো হিডেন দিলে কি হবে, যে আমার ওই লেআউটের বাইরে কোনো এক্সট্রা কন্টেন্ট যেতে দিবে না, ঠিক আছে, বুঝতে পারছে? আর আরেকটা হচ্ছে স্ক্রল। স্ক্রল দিলে কি সুবিধা হচ্ছে, যে আমরা পুরো কন্টেন্টটা আমরা দেখতে পারবো। দেখেন এখন ওভারফ্লো বুঝছেন কিনা, তাহলে আবার বোঝাই দিই। মানে ওভারফ্লো কেন ইউজ করে, যখন আমার একটা লেআউটের বাইরে যদি কোনো কন্টেন্ট চলে যায়, কন্টেন্ট বলতে যে কোনো জিনিস হতে পারে, ডিজাইন হতে পারে, টেক্সট হতে পারে, আইকন হতে পারে, কোনো ইমেজ হতে পারে, যে কোনো কিছু আমার যদি একটা ডিপ বা একটা এরিয়ার বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা প্রপার্টি ইউজ করি, সেটাকে বলা হয় কি, ওভারফ্লো। ক্লিয়ার নাকি না? আহ, আরেকজন আরেকজন কোনটা বলছিলেন মানে? পজিশন। আচ্ছা, ওভারফ্লো কোনো সমস্যা? হ্যাঁ, বলেন।
আচ্ছা, ভালো কোশ্চেন করছেন। এটার একটা এক্সাম্পল দেই। যেমন অনেক ই কমার্স সাইটে হয়তো দেখছেন যে যখন একটা প্রোডাক্টে সিলেক্ট করেন কিছু একটা অ্যানিমেশন আসে কি আসে না? আসে। আচ্ছা, ওটা কিভাবে আসে বলতে পারবেন? আচ্ছা, তো তো দেখানো হয় যে একটা ইমেজ, ধরেন এটা হচ্ছে আমার লেআউট নাকি? এখন আমি চাচ্ছি যে আমি যদি এখানে কার্সার রাখি তাহলে ওই জিনিসটা আসবে, যদি কার্সার সরাই দিই তাহলে কি হবে? চলে যাবে। আচ্ছা, যদি চলে যায় কোথায় যাবে? ভিতরে। ঠিক আছে, তো এই এই হচ্ছে ওভারফ্লো দেওয়া হয় যে যদি আমি কার্সারটা সরাই নি সে এই লেআউটের বাইরে চলে যাবে, আর সে লেআউটে যদি বাইরে যায় শো করবে? করবে না। কিন্তু যখন আমি কার্সার রাখবো তখন সে লেআউটে আবার ফিরে আসবে, তখন কি শো করবে? লেআউটে থাকলে শো করবে, কিন্তু লেআউটে যদি বাইরে চলে যায় শো করবে না। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই আপনাদের। আহ, এখানে ওটা কন্টেন্টের জন্য, কিন্তু স্ক্রল ইউজ হয় না, ইউজ হয় হিডেনটাই ইউজ হয়। ঠিক আছে, মেন ইউজ হয় কি? হিডেনটাই ইউজ হয়। বুঝতে পারছে? আচ্ছা, মানে এক্ষেত্রে ধরেন আমরা আচ্ছা, তো আমরা একটা ইমেজ নেই, আইএমজি সার্চে। এটাই নেই। আচ্ছা, এখানে বললাম কি আইএমজি স্ল্যাশ 1 png কোথায় শো করতেছে? এইখানে নাকি? আর আমি যদি এখানে কি বললাম, ওভারফ্লো হিডেন বললাম, তো ওভারফ্লো হিডেন দিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমার যা আছে তাই, মানে একটা আমার লেআউটের মধ্যেই ছবিটা চলে আসছে কি আসে নাই? আসে। আচ্ছা, এখন যদি মনে করেন আমি ইমেজ দিয়ে বলি মার্জিন লেফট 600 পিক্সেল, কত বললাম? তো ইমেজ শো করে। এখন বুঝছেন জিনিসটা নাকি সমস্যা? মানে জিনিসটা ভিতরেই থাকবে। এখন মনে করেন যে আমি এইখানে যদি কার্সার রাখি তাহলে হোভার হয়ে শো করবে, তাহলে একটা অ্যানিমেশন হয়ে গেল। এই সব ক্ষেত্রে ওভারফ্লো ইউজ করা হয়, মানে কোনো কিছু আপনার ওই এরিয়ার বাইরে যেতে দিব না। এই ইস্যুর জন্য আমরা কি ইউজ করি? ওভারফ্লো। ক্লিয়ার? হিডেনটাই ইউজ হয়, স্ক্রল ইউজ আমি তেমন দেখিনি, হিডেনটাই ইউজ হয়। আচ্ছা, তাহলে কি আগাইতে পারি? আচ্ছা, তাহলে আসি পজিশন কি? পজিশন। আচ্ছা, পজিশন হচ্ছে মূলত হচ্ছে তিনটা, কিন্তু
কিন্তু এখন যেটা দেখাবো দুইটা দেখাবো, পজিশন অ্যাবসলিউট আর রিলেটিভ। কি অ্যাবসলিউট আর রিলেটিভ, তো সেটার জন্য কিছু কাজ করি। তাই বললাম div ডট ওয়ান, আর এটার নাম দিলাম কি টু। আচ্ছা, এখানে বললাম div ডট ওয়ান ব্যাকগ্রাউন্ড, সাপোজ কি কালার দেব, এটা বললাম হাইট 300 উইথ 300। আচ্ছা, সেম কপি, এখানে বললাম কি টু, এটা রান চেঞ্জ করে দিলাম রেড। আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি, দুইটা ডিপ নাকি, একটা ব্লু আর একটা রেড নাকি, একটা ব্লু আর একটা রেড। আচ্ছা, এখন আমি যদি ওয়ানের মধ্যে একটা প্রপার্টি অ্যাপ্লাই করব, পজিশন অ্যাবসলিউট, কি অ্যাপ্লাই করলাম, পজিশন অ্যাবসলিউট হলে কি হবে, রিলোড দেই, কি হলো। আচ্ছা, তারপর ওই যে এটা মার্জিনের মতো প্রপার্টি, টপ, টপ বললাম 300 পিক্সেল, কত বললাম, দেন কি হলো, কিছু বোঝা গেছে, কি বোঝা গেল বলেন, নেমে গেল। আচ্ছা, তাহলে পজিশন অ্যাবসলিউটের কাজ থেকে, তো পজিশন অ্যাবসলিউটের কাজ হচ্ছে আপনি যখন কোনো লেআউটের মধ্যে পজিশন অ্যাবসলিউট ইউজ করবেন, তাহলে সে কি করবে, অন্য জনকে নিজের জায়গা দিয়ে দিবে, মানে তার পরের অ্যালাইন, মানে পরের এরিয়াটাকে নিজের জায়গাটা দিয়ে দিবে। আমরা একটু আগে দেখছি যখন আমরা পজিশন অ্যাবসলিউট অ্যাপ্লাই করছি, তখন ডিপ টু কোন জায়গায় চলে গেছে, ডিপ ওয়ানে, আর পজিশন অ্যাবসলিউট এখন ব্যবস্থা করবে কি আরেক জায়গায় চলে যাওয়ার। এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউটের কাজ, মানে এক্সচেঞ্জ করা, সে অন্য এরিয়াটাকে নিজের এরিয়া দিয়ে দিবে আর সে অন্য এরিয়ায় চলে যাবে, এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। আরেকবার সহজ হিসাব, আমি যদি এখানে টপ না দেই, আমি ডিপ ওয়ানে কি অ্যাপ্লাই করলাম, পজিশন অ্যাবসলিউট, তাতে কি হলো, আমার নিচে চলে গেল না, মানে ডিপ টু ডিপ ওয়ানের জায়গায় চলে গেল নাকি। তো পজিশন অ্যাবসলিউটের কাজই হচ্ছে একটা, যে সে অন্য এরিয়াটাকে নিজের এরিয়া নিয়ে আসবে আর সে অন্য এরিয়ায় চলে যাবে, মানে এক্সচেঞ্জ অফার বলা হয় না, সেটার জন্য পজিশন অ্যাবসলিউট ইউজ করা হয়। আচ্ছা, এখন রিলেটিভ দিলে আরো বুঝে যাবেন। আমি যদি এটাকে, আচ্ছা, আমি যদি এটাকে ই করি, কি বললাম, টপ 300 পিক্সেল। আচ্ছা, এটা তো বলছি যে সে অন্য এরিয়াকে, মানে আর ডিপ টু ডিপ ওয়ানে চলে গেল, ডিপ ওয়ান ডিপ টু তে চলে গেল, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, অ্যাবসলিউটটা আলো ক্লিয়ার বুঝবেন। এখানে যদি আমি রিলেটিভ দেই, কি দিলাম, রিলেটিভ, তো রিলেটিভ দিলে কি হচ্ছে দেখেন, কি হলো, না রিলেটিভ দিলে কি হচ্ছে, আচ্ছা আরো ক্লিয়ার করি, বললাম টপ 600 পিক্সেল, কত বললাম, এই দেখেন এই জায়গা খালি আছে, আর
রিলেটিভটা কোথায় গেল? নিচে চলে গেল। মানে পজিশন রিলেটিভ হচ্ছে নিজের জায়গা ছাড়বে না আর অন্য জায়গা দখল করবে, এটা হচ্ছে রিলেটিভের কাজ। বুঝতে পারছেন? হ্যাঁ, নিচে আমি করছি এই যে 600 পিক্সেল দিয়ে। হ্যাঁ, তো পজিশন তো একটাকেই দেওয়া হয়, দুইটাকে তো আর দেওয়া হয় না। যে লেআউটটা আপনি পজিশন করতে চান সেটাই না দিবেন। সব লেআউট তার পজিশন দেওয়া হয় না, হয়? তো সেক্ষেত্রে তো এই জন্য তো রিলেটিভ অ্যাবসলুট, অ্যাবসলুটের মধ্যে হচ্ছে যে অ্যাবসলুট দিলে কি হবে যে আর একটা এলিমেন্ট ওই এরিয়ার মধ্যে চলে যাবে, আর রিলেটিভ হচ্ছে যে নিজের জায়গাও ছাড়বে না আর পাশাপাশি অন্য, দেখেন সে দুইটা জায়গা দখল করে রাখছে ওয়ান, কিন্তু একটা হচ্ছে নিজের জায়গা দখল করে রাখছে আর আর পাশাপাশি অন্য একটা জায়গায় গিয়ে দখল করছে। সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। আর পজিশন অ্যাবসোলুট হচ্ছে যে নিজের জায়গাও ছাড়বে না পাশাপাশি, মানে অ্যাবসোলুট হচ্ছে এক্সচেঞ্জ অফার, মানে আরেকজনকে জায়গা দিয়ে দিবে আর সে আরেক জায়গায় চলে যাবে, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট। আর রিলেটিভ হচ্ছে নিজের জায়গাও দখল করবে না আর অন্য জায়গাও, মানে নিজের জায়গাও ছাড়বে না অন্য জায়গাও দখল করবে, এটা হচ্ছে রিলেটিভ। কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আবার বোঝাই। পজিশন ওভারফ্লো ক্লিয়ার হয়েছে নাকি? নাকি মাথার উপর দিয়ে গেছে? হুম। না, যদি মাথা, কারণ মাথার উপর দিয়ে যেতেই পারে, স্বাভাবিক, এখানে টেনশনের কিছু নেই, ফ্রিলি বলতে পারেন। হুম। না, এটা রিলেটিভ। মানে না না, মানে পজিশন অ্যাবসলিউট হচ্ছে এক্সচেঞ্জ অফার। এক্সচেঞ্জ অফার মানে কি? অদল বদল হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাবসলিউট। রিলেটিভ হচ্ছে মনে করেন যে দখলদার যারা, যাদের বলা হয়। এখন মনে করেন যে আপনাদের ক্ষেত্রে কনফিউশন হচ্ছে যে এই জিনিসটা আমি কোথায় ইউজ করব, নাকি? এইটা হচ্ছে আপনাদের সমস্যা, যে আসলে যে প্রজেক্ট বেস না করাইলে সমস্যা এখানে হয় যে এইটা এটা করছে কিন্তু ইউজ করব কোথায়, এটা তো কোনো জায়গায় আমি দেখিনি। তা আসলে প্রজেক্ট, তাহলে এটা প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করলে দেন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, কিন্তু আপাতত শুধু এইটুক কনসেপ্ট রাখেন। কারণ এটা আমি যতই বোঝাই, আমি আমি জানি, আমি আমি ট্রেনিং করে এটা আমি জানি যে আসলে এই জিনিসটা কনফিউশন আপনাদের বুঝছেন ঠিকই, কিন্তু কনফিউশন হচ্ছে যে এই জিনিসটা আমি ইউজ করব কোথায়, এই নিয়ে আপনাদের কনফিউশন। তা এটা প্রজেক্ট বেস করলে ঠিক হয়ে যাবে। এখন আমাকে শুধু বলেন যে এই টপিক গুলোর মধ্যে এমন কিছু আছে যেটা মানে আপনি পারেন না, যেমন ওভারফ্লো, পজিশন, তো দুইটার একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট দিয়ে দিচ্ছি, এগুলো প্রজেক্টে করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর বাদ বাকি গুলো কোনো সমস্যা আছে? তাহলে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করতে পারি নাকি? উম, আচ্ছা, জাভা স্ক্রিপ্টে আমার একটা ছিল। উম, কি? হ্যাঁ, সিএসএস এর ফ্লেক্স। যদি যদি মনে করেন যে আপনারা পুরো কভার করতে পারলে আপনাদের ফ্লেক্স বক্সও দেখায় দিব আর আপনাদের স্যাসও দেখায় দিব। স্যাস নাম শুনছেন? আচ্ছা,
যারা শুনছেন ভালো কথা, যারা শোনেন নেই সেটাও দেখায় দিব। এখন দেখানোর মধ্যে কোনো কমতি নেই, এখন আপনারা নিতে পারবেন কিনা সহজ হিসেবে এটা। আর মনে করেন যে আমি বিরিয়ানি খাওয়াবো, এখন দেখতে হবে আপনার জ্বর আছে কিনা। জ্বর থাকলে খাইতে পারবেন। আচ্ছা, ক্লাসরুম, আমার ড্রাইভ গুলো হয়ে গেল। আচ্ছা যাই হোক, পাচ্ছি না। আচ্ছা আমরা তাহলে ক্লাস শুরু করব, মানে এইটুক তো বুঝছি সবাই নাকি সমস্যা? তাহলে কি জাভা স্ক্রিপ্ট শুরু করতে পারি? তাহলে ঠিক আছে, তাহলে ব্রেকের পর জাভা স্ক্রিপ্ট শুরু করি নাকি? ওকে, তাহলে 15 মিনিট একটা ব্রেক নিয়ে তারপর জাভা স্ক্রিপ্ট শুরু করতেছি। ওকে, শুরু করে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখতেছেন সবাই? আচ্ছা, জাভা স্ক্রিপ্ট আমরা শুরু করব তো। একটু ফান্ডামেন্টাল বিষয়গুলো রেখে রাখেন। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের সম্পর্কে কারো আইডিয়া আছে? মোটামুটি তা একটু শেয়ার করেন শুনি। আচ্ছা, এইভাবে তো এইভাবে তো হয় না। মেন হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট সম্পর্কে কি জানেন? জাভা স্ক্রিপ্ট কোড না যে। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে জাভা স্ক্রিপ্ট সম্পর্কে কি জানেন, এখন যদি বলেন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, তো সেই সম্পর্কে কি জানেন? আর কি জিনিস কি কাজে ইউজ করা হয়, কেন ইউজ করে, এটা দিলে সুবিধাটা কি, মানে এগুলো তো একটু বুঝাই দিতে হবে না? এখন শুধু যদি কোডের দু একটা নাম নেই, এখন মনে করেন যে আপনি একটা জিনিস বোঝাবেন, একটা একটা জিনিস বোঝাবেন কিসের উপরে, মানে একটা নন ইউজ মানে নন কোডারকে বোঝাবেন, ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট সম্পর্কে। এখন যদি ডকুমেন্ট ডট রাইট বলেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলেন, সে কি বুঝবে? বুঝবে না। তো তাকে এভাবে বুঝাইতে হবে যে সে যাতে অ্যাটলিস্ট ধরতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, তা আসেন আমরা আগে জানি কিছু প্র্যাকটিক্যাল, আগে কিছু থিওরি জানা দরকার, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি থিওরি আমি না জানি, কমিউনিকেশন গ্যাপ থাকবে, কমিউনিকেশন গ্যাপ থাকলেই ধরা, এটা মনে রাখবেন। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট কি? তো জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা লেখা রাখেন। আচ্ছা, কি লিখলাম? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে, কিন্তু মেন পরিচয় হচ্ছে এটা। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট কি? একটা ক্লায়েন্ট সাইড এন্ড সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
কিন্তু এই ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি? আচ্ছা, এখন আসি জাভাস্ক্রিপ্ট ভার্সন। ভার্সন ভার্সন হচ্ছে ES6, ES5 and ES6। ঠিক আছে, ES মানে হচ্ছে ECMAScript। ঠিক আছে, ES মানে কি ECMAScript। তো দুইটাই ইউজ করা হয়, 5 and 6 দুইটাই। বুঝতে পারছি? যেমন আমরা HTML4, 5 দুইটা ইউজ করি না? হ্যাঁ, আমরা মানে 4 এর ভিতরেই তো 5 ইমপ্লিমেন্ট করি, নাকি 4 একবারে ইউজ করি না, শুধু 5 ইউজ করি, এরকম কিছু? তো এই সেম জিনিসই মানে ES5, 6 দুইটা মিলেই আপনার আমাদের কাজগুলা করতে হয়। আচ্ছা, তারপর আসি আচ্ছা, তো এটা হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড ভার্সন গেল। এটা হচ্ছে একটা কম্পাইলার, কি কম্পাইলার। আচ্ছা, তিনটা বিষয় সম্পর্কে ই করি জাভাস্ক্রিপ্ট। প্রথমে আসি, আচ্ছা এটা বুঝছে, ভার্সনটা বুঝছি, ভার্সন বুঝছে। আচ্ছা, কম্পাইলার কম্পাইলার বলতে কি বুঝি একজন বলেন তো? দোভাষী যাকে বলা হয়। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি এটা জানেন? আর প্রোগ্রামিং, আমি বলি প্রোগ্রামিং এর তো অভাব নেই। এখন যদি বলি যে দুনিয়াতে কতগুলো ভাষা আছে, তো সব ভাষাকেই তো ল্যাঙ্গুয়েজ বলা হয় নাকি? তো সব ল্যাঙ্গুয়েজ কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? এখন যদি বলা হয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি, তাহলে বলতে পারবেন যে মেজর কমিউনিটি গুলো যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করে তাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে নাকি? যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইজ যে ল্যাঙ্গুয়েজ প্রায়োরিটি বেশি পায় সেগুলোকে ইন্টারন্যাশনাল বলে, আর যেগুলা নেটিভ মানে লোকালি ইউজ করা হয় সেগুলোকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে নাকি? তো ঠিক সেম প্রোগ্রামিং এও ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো আছে। তো সেই বৈশিষ্ট্যগুলোর জন্য যেমন যেটা বলা হয় ল্যাঙ্গুয়েজ, তো ওই জন্য তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং এর দুই প্রকার। মানে প্রোগ্রামিং এর না, সরি, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের দুই প্রকার, একটা হচ্ছে মার্কআপ আর একটা হচ্ছে কি প্রোগ্রামিং। একটা কি বলেন? না, না, স্ক্রিপ্ট মানে বোঝাচ্ছে, স্ক্রিপ্ট মানে কি এগুলো আসতেছে, কিন্তু আগে আমার জানা দরকার প্রোগ্রামিং আর মার্কআপের মধ্যে পার্থক্য। দরকার কি দরকার নাই? আর যদি বলেন দরকার নেই তাহলে আগে বাড়তে পারে। দরকার আছে। আচ্ছা, যেহেতু রেসপন্স পাইছি তাহলে আমাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এক্সাম্পল দেই। আমি যদি একটা HTML ল্যাঙ্গুয়েজে বলি 2+2 = 4, মানে 2+2 দিলাম, ঠিক আছে? তো HTML ল্যাঙ্গুয়েজ আমাকে কি আউটপুট দিবে? যেটা লিখছেন সেটাই আউটপুট দিবে। আর যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি 2+2 দিই তাহলে সে আমাকে কি আউটপুট দিবে? সে আমাকে রিটার্ন দেখাবে। তো দুই ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য হচ্ছে লজিক্যাল পার্থক্য, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লজিক্যাল টার্মস আছে যেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজে নেই। মানে লজিক ইমপ্লিমেন্টেশন, মানে 2+2 মানে একটা লজিক না ম্যাথমেটিকের?
তো এই লজিকটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর যেটা লজিক ছাড়া মানে যার মধ্যে লজিক্যাল টার্মস নেই সেগুলোকে কি বলা হয়? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে মার্কআপ আর প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি একটু সুন্দর করে বলেন তো। হ্যাঁ, আউটপুট করে। তাহলে সহজ হিসাবে বলতে পারি যে ল্যাঙ্গুয়েজের মধ্যে লজিক্যাল টার্মস ইমপ্লিমেন্ট করা যায় সেগুলোকে প্রোগ্রামিং বলা হয়, আর যে ল্যাঙ্গুয়েজের মধ্যে লজিক্যাল টার্মস ইমপ্লিমেন্ট করা যায় না সেগুলোকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। দুইটি ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটা প্রোগ্রামিং আর একটা মার্কআপ। আর কেন মার্কআপ বলি এটা জানলাম, আর কেন প্রোগ্রামিং বলি এটা জানলাম। এটা ক্লিয়ার? আচ্ছা, আগে আচ্ছা তো ভার্সন ক্লিয়ার। কম্পাইলার, আচ্ছা কম্পাইলার বলতে বোঝায় যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যখন রেজাল্ট দেয়, এখন রেজাল্ট কখন দিবে? এখন মনে করেন আপনি একটা ব্যাংকে গেলেন, নাকি এটিএম বুথে গেলেন। আপনি এটিএম বুথে গেলেন, প্রথমে কি করেন বলেন তো? প্রথমে কার্ড ইনপুট করেন, মানে সহজ হিসাব রিকোয়েস্ট পাঠান নাকি। তারপর রিকোয়েস্টটা সে দেখে যে অথেন্টিকেটেড আছে কিনা। আগে তো রিকোয়েস্টটা চেক করে যে অথেন্টিকেটেড আছে কিনা, নাকি আগেই দিয়ে দেয়? আগে দিয়ে দিলে তো আমি এখনই দৌড় দিতাম। আচ্ছা, চেক করে তারপর রেসপন্স করে, মানে আপনার রিকোয়েস্টটাকে চেক করে তারপর রেসপন্স করে নাকি। সেই কনসেপ্টটাকে কম্পাইলার বলা হয়। কোন কনসেপ্টটাকে? মানে যাচাই করে রেসপন্স দেওয়াকে কি বলা হচ্ছে? কম্পাইলার। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটার। জাভাস্ক্রিপ্ট কি একটা, সরি ইন্টারপ্রিটার স্পেলিং ভুল, ইন্টারপ্রিটার। আচ্ছা, এখন ইন্টারপ্রিটার বলতে কি বুঝি? এক লাইন এক লেখা, মানে ইন্টারপ্রিটার হচ্ছে যেমন অন্যান্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিয়াল দেয় আলাদা, যেমন ধরেন কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি যেমন ধরেন সবগুলো একসাথে রিড করে রেসপন্স করে, ঠিক আছে, সবগুলো একসাথে পড়ে তারপর রেসপন্স করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট কি এক লাইন, মানে ইন্টারপ্রিটার মানে কি এক লাইন পড়বে, এক লাইন রেসপন্স করবে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই কারণে দেখা যায় যে একটু স্লো হয়ে যায়। বুঝতে পারছি? আর মনে করেন যে এক লাইন পড়ে তো বুঝেনি, আমার যত বেশি কোড থাকবে তত স্লো রেসপন্স করবে। তো এই ইন্টারপ্রিটার মানে হচ্ছে যে এক লাইন পড়ে এক লাইন রেসপন্স করবে, তো এটাকে বলা হয় ইন্টারপ্রিটার। ক্লিয়ার? আচ্ছা, তিনটা বুঝছি, বলেন। কি ল্যাঙ্গুয়েজ? হুম, মানে রান, এটা হচ্ছে রান করা, মানে জাভাস্ক্রিপ্ট কোম্পানি মানে এটা রান পদ্ধতি। আমি শর্টকাটে লিখছি, কিন্তু মানে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার মানে এটা হচ্ছে আপনার এক্সিকিউট পদ্ধতিটাকে কম্পাইলার হিসাবে বলা হয়। ঠিক আছে, আমি এটা বলতেছি না যে ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, এটা just বোঝানোর জন্য শর্টকাটে লিখছি। আচ্ছা, মানে জিনিসগুলো বোঝাচ্ছে কম্পাইলার কি, ইন্টারপ্রিটার কি, ভার্সন কি, বুঝছি। আচ্ছা, এখন আসি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটার অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। একটা হচ্ছে Vue.js,
হ্যাঁ, কোনটা? হ্যাঁ, অ্যাজাক্সও। এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। আর লাইব্রেরি হচ্ছে আপনার jQuery আর অ্যাজাক্স, ঠিক আছে? তাহলে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি কোনগুলা? jQuery আর অ্যাজাক্স। আর ফ্রেমওয়ার্ক কোনগুলা? রিয়েক্ট জেএস আরো আছে, কিন্তু এগুলো হচ্ছে পপুলার বেশি। হুম। কোন মানে? আচ্ছা আচ্ছা, লাইব্রেরি। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই, আপনি ধরে নেন, ঠিক আছে? আচ্ছা, ফ্রেমওয়ার্কে যদি আমি একটা শপিং মল বলি, কি বললাম? মানে একটা বললাম শপিং মল, আর লাইব্রেরিকে বললাম একটা মুদি দোকান। এখন দুইটার মধ্যে মেজারমেন্ট করে আমাকে বলে। সব পাওয়া যাবে। এটা হচ্ছে পার্থক্য। লাইব্রেরি হচ্ছে মানে ছোট কাজের জন্য ইউজ করা হয়, ছোট ছোট কাজের জন্য, মানে এই যে ক্ষুদ্র কুটির শিল্প। আর যদি কোনো বড় প্রজেক্ট করবেন এন্টারপ্রাইজ লেভেলে, সেক্ষেত্রে তো আর লাইব্রেরি দিয়ে কাজ হবে। তাহলে কি করতে হবে? শপিং মল লাগবে, এখন বুঝছি। আচ্ছা, এটা ক্লিয়ার। আর বাদ বাকি হচ্ছে এগুলা পপুলার ফ্রেমওয়ার্ক, এগুলা দিয়ে মানে অনেক যেমন এটা তো পুরো একটা ব্যাক এন্ড, মানে পুরো একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? অ্যাঙ্গুলার জেএস কি। আর আরেকটা আছে যেটা আরো মানে পপুলার আছে, আপনার রিয়াক্ট নেটিভ, নাম শুনছেন কিনা জানি না। রিয়াক্ট নেটিভ। আচ্ছা, যাক, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন ভুই জেএস কিসের জন্য ইউজ হয়? আপনার একটা সাইট থেকে ফ্রন্ট, মানে এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এগুলো জানাবো আস্তে আস্তে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি। কারণ আমরা যে ল্যাঙ্গুয়েজ বা ডেভেলপমেন্ট পার্ট শিখতেছি, যদি আর ভাষা না জানি, আমার কমিউনিকেশন সমস্যা হবে কি হবে না? শুধু কাজ শিখলে হবে না, জানতে হবে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এখন আপনি শিখলেন, এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে না জানেন, তাহলে কি শিখবেন বলেন? না, ব্যাকএন্ডের আমি বলি, ব্যাকএন্ডে অনেক সিস্টেম আছে। যেমন একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, সিএমএস। একটা হচ্ছে আপনার পাইথন দিয়ে আপনি ব্যাকএন্ড করতে পারেন, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার পিএইচপি দিয়ে করতে পারেন। আর একটা হচ্ছে আপনার নোড জেএস, ঠিক আছে? এটা দিয়ে ব্যাকএন্ড করতে পারেন। তো ব্যাকএন্ডের জন্য অনেক ওয়ে আছে, কারণ যে কোনো একটা পপুলার ওয়ে চুজ করে আপনি কাজ করতে পারেন। যে এখন পাইথন যেটা আছে, শিখার মধ্যেও একটা সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। কিরকম সমস্যা? পাইথন খুবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি, মানে নাম্বার ওয়ান। কি? নাম্বার ওয়ান। পাইথন ডেভেলপারের স্যালারি মনে করেন যে 6 ডিজিট। কিন্তু সমস্যা হচ্ছে এটা কমিউনিটি কম। এখন মনে করেন একটা এক্সাম্পল দিই, যদি আপনি ইউটিউবে যান, বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সার্চ দেন, কতগুলো পাবেন? মানে অভাব নাই নাকি? আর যদি আপনি যদি এটা সার্চ দেন, আমি লিখে দিচ্ছি,
এটার কতগুলা পাবেন? এটাও একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, শুধু বুটস্ট্র্যাপে ওই একমাত্র না, অনেকগুলো আছে। আর বুটস্ট্র্যাপ পপুলার দেখে আমরা ইউজ করতেছি। এখন এই জেট ফ্রেমওয়ার্ক, এখন যদি বলে আমি জেট ফ্রেমওয়ার্ক শিখবো, তো প্রথম কথা হচ্ছে যে এটা কমিউনিটি আছে কিনা, কোনো জায়গায় আটকে গেলে কিরকম কিভাবে সলিউশন পাবেন। জেট ফ্রেমওয়ার্কে আপনি শিখবেন, তা যদি প্রবলেমে পড়ে যান তাহলে আপনাকে হেল্প করবে কে? আর প্রবলেমে হ্যাঁ, আরেকটা আছে, কিন্তু ওইভাবে তো পাবেন না যেটা বুটস্ট্র্যাপ। আমি বলি সাপোজ আপনি, না না সাপোজ, না না সাপোজ আপনি বুঝেও গেলেন সাপোজ, কিন্তু ওই প্রজেক্ট পাবেন যেটা বুটস্ট্র্যাপে পাচ্ছেন, ওইটা পাওয়া যাবে না। সাপোজ আপনি বুঝলেন, আপনার ওই পর্যন্ত একটা ক্যাপাসিটি চলে গেল, যে আপনি বুঝতেছেন যে হ্যাঁ, আমি টিউটোরিয়াল দেখে আমার বোঝার একটা ক্যাপাসিটি চলে আসলো, কিন্তু ওই জিনিস পাবেন যেটা বুটস্ট্র্যাপে যে ধরনের প্রজেক্ট দেখাচ্ছে জেট ফ্রেমওয়ার্কে ওরকম পাবেন। তো এই জিনিসটাও মেন, শেখার ক্ষেত্রে এই জিনিসটাও আপনার খুবই ইম্পর্টেন্ট, যে আপনার কমিউনিটি আছে কিনা। কারণ আপনি আটকাবেন 100-এ 100, আমিও আটকাই ডিজাইন করতে গিয়ে। কি করি, অনলাইনে সার্চ দিয়ে বের করি, কোনো ক্লাসের নাম ভুলে গেলে সার্চ দিয়ে বের করে করি না। তো সেক্ষেত্রে তো হ্যাঁ, অবশ্যই। তো এইভাবে কোনো জায়গায় আটকে গেলে যে বের করে নিয়ে আসলেন, তো আপনার মাইন্ড আছে কোনোদিন ভালো মানুষের স্মরণ শক্তি মানে খুব হাই পাওয়ার থাকে, কোনোদিন খুব লো পাওয়ার থাকে, থাকে না? তো এরকম হয় নরম গরম। তো সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসটা চুজ করতে হবে যেটা আপডেটেড, যেটা ইজিলি কভার করা যায়, যেটা ডিমান্ড বেশি, যেটা শিখলে আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন। আপনি শিখেন রোবোটিক্স প্রোগ্রামিং, লাখ লাখ টাকা স্যালারি, কিন্তু কিভাবে শিখবেন? ওয়ার্ডপ্রেসে তো ভুলেও শিখবেন না, সময় নষ্ট। আহ, আচ্ছা বলবো, তাকে আজকে বলবো না, আস্তে আস্তে বলবো। যেহেতু সিলেবাসে আছে এগুলো কভার তো করবেই, কিন্তু ওয়ার্ডপ্রেস শিক্ষার প্রতি আপনাদের কি করতেছে। আচ্ছা যাক, এখন বলি না, নাহলে খামাখা ডিমোটিভেটেড হয়ে যাবেন। এগুলো এগুলো সবই আস্তে আস্তে ক্লিয়ার করব। তো শেখার মধ্যে এই জিনিসগুলো ফলো করতে হবে, ওই শুধু না যে ইউটিউবে 500টা ভিডিওর একটা পাইলেন না খুবই ভালো দেখে, তো এই দেখবেন যে 10টাতে প্রথম 10টা দেখছেন আবার ইউ টার্ন, নাকি? তো আমার চেয়ে এটা ভালো কে বলতে পারবো, এই জন্য বললাম যে ইউটিউবে আমরা এসে সার্চ করি প্লে লিস্ট, ওই 5টা 6টা দেখে আর ভালো লাগে না, সে দূর, আমার পক্ষে আর সম্ভব না। তো এরকম করবো না। আর ধৈর্য থাকবে কেমনে? এক হচ্ছে, এক হচ্ছে এক হচ্ছে এনভায়রনমেন্ট ছাড়া, কারণ এখন একটা এনভায়রনমেন্ট আছে না, এখন কিছু করতে দিলে, ঠিক আছে, মনে করেন যে করবেন সবাই আছে, যেমন একটা এক্সাম্পল দিই, মসজিদে গেলে এমনি নামাজ পড়তে মন চায়, যায় কি যায় না, কিন্তু বাসায় থাকলে আলসামি লাগে। তো এনভায়রনমেন্ট দরকার, তো একটা এনভায়রনমেন্ট থাকলে এমনি পেয়ে যাবে। কিন্তু যদি এনভায়রনমেন্ট থাকে একা একা শিখতে যান, ইউটিউবের এত মানে একটা ভেজাল, মানে প্যাচাল বেশি ভিডিও গুলা দেখে কি হয় যে আমাদের সময় নষ্ট হয়।
ওইটাই তো, ইউটিউব দেখলেই ভিডিও দেখলেই হয়ে যেত, কোর্সের তো দরকারই ছিল না, ছিল। আচ্ছা। হুম হুম হুম। না ওইটা টাইমও বেশি লাগবে, আর এখানে আরেকটা সমস্যা, কোশ্চেন করবেন কি কোনো কিছু না বুঝলে? কোশ্চেন করা উপায় না। আচ্ছা আচ্ছা, এখন আসি যেটা হচ্ছে হোয়াট ইজ, এগুলো তো বুঝছি, ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, একটা কনসেপ্ট দিলাম, ইন্টারপ্রেটার, কম্পাইলার, ভার্সন। আচ্ছা, ক্লায়েন্ট সাইড এন্ড সার্ভার সাইড, এই দুইটা বলতে কি বোঝায় নাকি? আচ্ছা, তো মনে করেন যে কিছু কিছু স্ক্রিপ্ট আছে, যেগুলো হচ্ছে আপনার, যেমন আমরা এইচটিএমএল যে রান করি নাকি, কিভাবে রান করি? ডাইরেক্ট ওপেন উইথ ব্রাউজার, ঠিক আছে? ডাইরেক্ট কি করি? ওপেন উইথ, ওপেন উইথ ব্রাউজার মানে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করে ফেলি। তো এতে কি হচ্ছে যে এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড, মানে ডেটা ডাইরেক্ট আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর যেহেতু অন্যান্য ইসের ক্ষেত্রে একটু সিস্টেম আলাদা, এটাকেও ক্লায়েন্ট সাইড বলা হয়, কিন্তু ওয়েবের ক্ষেত্রে ব্রাউজারটাই হচ্ছে ক্লায়েন্ট সাইড। কি বললাম? ব্রাউজারটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। আচ্ছা, আর সার্ভার সাইডটা কি? যেমন বোঝাই, আমি একটা ফাইল নিলাম, ইন্ডেক্স ডট পিএসপি, কি নামে নিলাম? ইন্ডেক্স ডট পিএইচপি। এখানে মনে করেন যে এটা পিএইচপি প্রোগ্রামিং, ঠিক আছে? এটা জাভায় স্ক্রিপ্ট না, এটা কি প্রোগ্রামিং? পিএইচপি। তখন বললাম ইকো হ্যালো ওয়ার্ল্ড নাকি? আচ্ছা, তো আমরা যদি এটা ডাইরেক্ট রান করি ব্রাউজার দিয়ে, দেন ব্রাউজার অপশনই আসে না, আসে? দেন ব্রাউজার অপশনই নাই, কিন্তু এটা ব্রাউজার অপশন আছে, এইচটিএমএলটা, কিন্তু পিএইচপিটা ব্রাউজার অপশনে নেই। তো এই ল্যাঙ্গুয়েজ গুলা, ওইটি মানে বোঝানোর জন্য বলতেছি যে সার্ভার সাইড কাকে বলে। সার্ভার সাইড মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, মানে আমরা ক্লায়েন্ট সাইডে ইউজ করতে পারবো না, পারবো? জিনিসটা বুঝতে পারছি, মানে এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা আমরা কি ডাইরেক্ট ওপেন করতে পারতেছি? আচ্ছা, তো এইটা রান করার জন্য আমাদের কি লাগবে? একটা সার্ভার লাগবে। কি লাগবে? একটা সার্ভার লাগবে। তো সার্ভার ধরেন জ্যাম্প ওয়্যাম্প, একটা সার্ভার রান করে তারপর ওই সার্ভারের ভিতরে এই ফাইলটা যদি আমি দেই তাহলে আমার রেজাল্টটা শো করবে নাকি? জিনিসটা বুঝতে পারছি। তো এটাকে বলা হয়, মানে একটা সার্ভার লাগবে, নট জায়গা, একটা কি লাগবে? সার্ভার লাগবে। তো এই সার্ভার, যেসব প্রজেক্ট গুলা রান করার জন্য সার্ভার প্রয়োজন সেগুলোকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে যেসব ল্যাঙ্গুয়েজ রান করার জন্য কি প্রয়োজন? সার্ভার প্রয়োজন। কারণ কিরকম সার্ভার, যেমন এইটাও একটা সার্ভার, জ্যাম সার্ভার নাকি? আচ্ছা, এখন আমরা জানি যে সার্ভার বলতে কি বোঝায়। আচ্ছা, সার্ভার বলতে আমরা কি বুঝি? নাকি কিছুই বুঝি না? না না। না। আর কেউ? আচ্ছা,
যদি আমি আরো সহজ করে বলি, সার্ভার মানে হচ্ছে সার্ভিস দেওয়া। সার্ভার মানে কি? সার্ভিস দেওয়া, যে আপনাকে সার্ভিস দিবে সে হচ্ছে সার্ভার। তো এই সার্ভিস গুলো অনলাইনে দেওয়া হয়, এই কারণে এগুলোকে সার্ভার বলা হয়। যারা সার্ভিস দেয়, সার্ভিস প্রোভাইডার, এগুলো মানে সার্ভার কাজ হচ্ছে অনলাইন যে সমস্ত জিনিস অনলাইন থেকে সার্ভিস পাওয়া যায় সেগুলোকে সার্ভার বলা হয়। কেমনে? কি ব্যবহার করেন অফলাইনে? হ্যাঁ, এই যে আপনি সার্ভার, হ্যাঁ, তো এই যে সার্ভার যে পিসি করতেছেন, এটা আপনি কিসের মাধ্যমে করতেছেন? ইন্টারনেটের মাধ্যমে করতেছেন না? ল্যান কানেকশন, তো এইটাও আপনার ওই পিসির জন্য অনলাইন হচ্ছে নাকি? বুঝছেন? আচ্ছা, তো যেমন সার্ভিস, তো সার্ভিস কে দেয়? যে আপনাকে ইন্টারনেট দেয়, ব্রডব্যান্ড দেয়, তারা কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নাকি? যে আপনাকে ওয়েবের সুবিধা দিচ্ছে, তো সে কি ওয়েব সার্ভিস প্রোভাইডার? যে আপনাকে ডোমেন হোস্টিং দিচ্ছে, সে কি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার। তো সার্ভারের কাজ হচ্ছে কি সার্ভিস দেওয়া, কি দেওয়া? সার্ভিস দেওয়া। এখন এখন ডাটাবেস সার্ভারের কাজটা কি? ডাটাবেসের সার্ভিস দিবে। ওয়েব সার্ভারের কাজ ওয়েবের সার্ভিস দিবে। ইন্টারনেট সার্ভারের কাজ ইন্টারনেটের সার্ভিস দিবে। এফটিপির কাজ ফাইল স্টোরেজের সার্ভিস দিবে। তো এই যে সার্ভিস গুলো আমরা পাচ্ছি, এগুলো কার মাধ্যমে পাচ্ছি? সার্ভার। তো সার্ভার মানে সার্ভিস প্রোভাইডার। তো এখানে বলা হয় সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড, এটু ক্লিয়ার? আচ্ছা, স্ক্রিপ্টিং বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? জাভাস্ক্রিপ্ট মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, আবার স্ক্রিপ্টিং এর কনসেপ্ট আসলো কোথা থেকে নাকি? যেমন আমরা সি সি করছেন না অনেকে? করছেন। আচ্ছা, তো সি সি কে কি কোনো সময় শুনছেন সি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? শোনেন নাই? আসলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না থাকলে শুনবেন কোথা থেকে? তারপর জাভা 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 স্ক্রিপ্ট না, জাভা জাভা করছেন? যারা সিএসসি করেন তারা হয়তো করছেন। আচ্ছা, তো জাভা কি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? না, মানে এটা সরাসরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তো সহজ হিসাব, জাভা স্ক্রিপ্টও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি? কিন্তু এটাকে স্ক্রিপ্টিং কেন বলি? মানে স্ক্রিপ্টিং মানে কি, মানে তো আগে বুঝতে হবে। আচ্ছা, আমি কি বেশি বক বক করতেছি নাকি? না, বেশি বক বক করলে একটু বলবেন, নাহলে প্র্যাকটিক্যাল অনেক সময় দেখা যায় যে একটু বেশি মনে হয় যে না, ট্রেনার ফাও প্যাচাল বেশি পারে। আসলে ট্রেনার তো বক বক করতেই হয়, কিছু করার নেই নাকি? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, স্ক্রিপ্টিং, তো স্ক্রিপ্টিং কাকে বলে? তো আসেন একটা এক্সাম্পল নেই। আচ্ছা, কপি না, একটু সহজ ভাষায় নেই। ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজে আছি। আচ্ছা, ইংলিশ একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ নাকি? আচ্ছা, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বাংলা ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে আমরা স্ক্রিপ্টিংটা বের করি, যে দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যেও আমরা বাংলা ল্যাঙ্গুয়েজকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। বলেন তো কিভাবে? আচ্ছা, তো সহজ এক্সাম্পল দিন, যে বাংলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কিরকম? মেশিন, অ্যাপেল, ঠিক আছে, ইঞ্জিন, টেবিল, চেয়ার, এগুলো কোন ল্যাঙ্গুয়েজ?
ঠিক আছে, যে ব্যাট বল ইন্টারনেট। আর ইংলিশ যেটা আছে কোনোদিন শুনছেন আই এম ভালো? হুম, হি ইজ ভেরি গুড লোক, শোনেন নাই? তাহলে মানে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেক ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা যায় সেটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে। কি বললাম? তো দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে করা যাচ্ছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে করা যাচ্ছে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের এমন কোনো ওয়ার্ড যেটা বাংলা থেকে নেওয়া নাই। তো তো এইগুলাকে বলা হয়, ধরেন তাহলে আমরা ইংলিশকে প্রোগ্রামিং বলতে পারি, আর বাংলাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটাকে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলবো? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এই কনসেপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা স্ক্রিপ্ট দেখা যাচ্ছে যে সি প্রোগ্রামিং যদি ইউজ করি, সি প্রোগ্রামিং এর ভিত্তিতে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা যায় না। কি করা যায় না? কিন্তু আপনার পিএইচপি অথবা জাভা স্ক্রিপ্টে দেখা যায় যে আপনি অন্য কোনো প্রোগ্রামিং মানে এইচটিএমএল ইউজ করতে পারেন। কিরকম? যেমন আমি ইকো দিলাম, জাস্ট বোঝাচ্ছি। ইকো দিলাম এখানে, এটা কি কোন ল্যাঙ্গুয়েজের ট্যাগ এটা? তাহলে দেখেন আমরা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে এইচটিএমএল মার্কআপ ইউজ করতে পারতেছি, তার মানে কি এই ল্যাঙ্গুয়েজ গুলাকে কি বলা হয়? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি স্ক্রিপ্টিং, এখন যদি জিজ্ঞেস করা হয় যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি বলা হয়, বলতে পারবেন? কাকে বলা হয়? এখন এটা বলবেন না যে বাংলা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? নাহলে বাংলা একাডেমির লোকগুলো ছাড়বে না। নাকি মানে নতুন কনসেপ্ট নিয়ে আসছি কিসের স্ক্রিপ্টিং, মানে এটা বোঝানোর জন্য যে হ্যাঁ, আচ্ছা, সি তে করা যায়? যায় না। জাভায় যায় না। তো সেগুলো প্রোগ্রামিং, আর যেগুলোতে করা যায় সেগুলো স্ক্রিপ্টিং, কিন্তু এদের বৈশিষ্ট্য কি? প্রোগ্রামিং। হ্যাঁ, হ্যাঁ, মানে বৈশিষ্ট্য তো প্রোগ্রামেরই, কিন্তু এগুলোকে বলা হচ্ছে কি স্ক্রিপ্টিং। ঠিক আছে, যেমন ডেজিগনেশন। এখন আপনি তো মানুষ নাকি? তো সব আপনার বৈশিষ্ট্য তো মানুষেরই, কিন্তু আপনি কি জাতি অনুযায়ী আলাদা, গোত্র অনুযায়ী আলাদা, এলাকা অনুযায়ী আলাদা, সিটিজেন আলাদা, কিন্তু আপনি কি হিউম্যান। তো এই হচ্ছে তো ল্যাঙ্গুয়েজ ওইটাই, কিন্তু যে ল্যাঙ্গুয়েজে অন্য ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট হয় সেগুলোকে, বা আরেকটা এক্সাম্পল দিই, ক্রস কে বলতে পারেন যে হাইব্রিড যেগুলা, মানে একটার মধ্যে আরেকটা মানে মাল্টিপল, সেগুলোকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ, ক্রস প্ল্যাটফর্ম। আচ্ছা, এই হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের একটা বেসিক কমিউনিকেশন। এটা বুঝছি কি বুঝে নেই? আর যেটা করব, আমরা হ্যান্ডমেড জাভা স্ক্রিপ্ট শিখবো, ঠিক আছে? আহ, একবারে প্রথম থেকে। আর যে কোয়েরি আমরা একটু ভালো মতো বুঝবো। জাভা স্ক্রিপ্ট একটা ক্লাস নেব, আর যে কোয়েরি দুইটা ক্লাস নেব এই উইক। জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি শেষ করে একবারে আমরা যাতে নিজের করা স্লাইডার তৈরি করতে পারি, কতদিন আর কপি পেস্ট করবে? নিজের করা স্লাইডার তৈরি করতে চান নাকি কপি পেস্ট? তাহলে আমরা নিজের করার শিখবো। নিজের করলে কি হবে? আমাদের এক্সপিরিয়েন্স গেদার হবে। আর এখানে যারা আছেন, যারা নিজেকে একটু দুর্বল মনে করতেছেন, আমাকে ফ্রিলি নক দিবেন, কোনো সমস্যা নেই। আমাকে বললে আপনার প্রবলেম আমি ভালো বলবো, কারণ মনে করেন যে এই লাইনে আমি একটু মানে ডাক্তার, ঠিক আছে, স্টুডেন্টের ডাক্তার আমি বুঝি। তো ওই হিসাবে কোনো সময় যদি একটু বেশি করায় দেই, আমাকে বলবেন যে আচ্ছা একটু বেশি হয়ে গেছে, একটু কমায় দেন, ওই হিসাবে আগাবো। আর
ইনশাল্লাহ কোর্স শেষে একটা ভালো আউটপুট পাবেন, একটা ভালো নলেজ পাবেন, আর আপনাদের গ্রোথ আর স্কিল দুইটাই ভালো হবে। জাস্ট আপনাদের এফোর্ট দিতে হবে। এখন আপনারা এফোর্ট দিতে রাজি, আমি দিতেও রাজি। এখন আমি ওই যে যেটা বললাম যে আমি বিরিয়ানি খাওয়াবো কিন্তু আপনার জ্বর, তাহলে এখানে দোষ কার? তাহলে আপনার 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 দোষ, কারণ আমার কাছে আছেন যদি আপনি না খেতে চান। আচ্ছা যাই হোক, তাহলে প্র্যাকটিক্যাল কি শুরু করব? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। জাভা স্ক্রিপ্ট, তাহলে একটা ফোল্ডার নেই, জেএস নাম, কি নামে নিলাম? জেএস। ওকে, একটু স্ক্রিন শেয়ারটা অফ করে একটু সফটওয়্যারটা খুলে নিই, তারপর আবার রেকর্ডিং করি, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে টেনশন করেন না, এগুলো নিয়ে সব আস্তে আস্তে হয়ে যাবে। এখন আমি বলি এই স্লাইড শূন্য করি না ভাই, কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে সহজ হিসাব। শিখলে ভালো মতো, না শিখলে দরকারই নেই। আর শিখাইলে ভালো মতো, না শিখাইলে দরকার নেই। দুইটা সেম কনসেপ্ট, শিখবেনও ভালো আর শিখাবেনও ভালো, নাকি? নাহলে ওই স্লাইড স্লাইড এগুলো কি? স্লাইড তো আমার এখানে, কিন্তু এটা আমি ধরিও না। কোথায় জানি ভুল, স্লাইড করে রাখছে, এটাও ভুলে গেছে। এই যে এইগুলা লেকচার শিট, স্ক্রিন শেয়ার নাই। ও, আচ্ছা দেখেন, এই এই হচ্ছে এটা একটা স্লাইড নাকি? তো এরকম দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো করায় কোনো লাভ নেই। মানে এটা করা উল্টা মানে একটা ডিমোটিভেশন, সময় নষ্ট, আর কিছু না। এটা হচ্ছে মানে ওইসব ফ্রেন্ডদের জন্য। এই স্লাইডটা হচ্ছে কাদের জন্য বলেন তো? না, ওই ফ্রেন্ডদের জন্য যারা বলে না যে, মানে যারা কথা দিয়েছিল যে আপনাদের সাথে কোর্স করবে কিন্তু কোর্স করে নাই, কিন্তু পরে জিজ্ঞেস করে আছে ক্লাসে কি কি শিখাইছে, তো এটা হচ্ছে ওদের ফরওয়ার্ড করে দিবেন যে এইটা। বুঝতে পারছি। তো এই পিডিএফ হচ্ছে ওদের জন্য, যে এইটা এই যে পড়ে বুঝে নেয়। তো এইগুলো দিয়ে, এইগুলো আমি ধরিও না, ইয়ে করি না, এগুলা বাদ। মেন হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল বোঝাই দেবো সুন্দর করে, দিয়ে প্র্যাকটিস করবেন তাইলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু জাভা স্ক্রিপ্টে চলে যাই। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট আপনার থিওরি তো কমপ্লিট, নাকি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আচ্ছা, জাভা স্ক্রিপ্ট আমরা ওইভাবেই শিখবো, ভেঙে ভেঙে ছোট ছোট করে শিখবো, যাতে বুঝতে একটু সুবিধা হয়। তাহলে আমরা এখানে একটা জেএস ফোল্ডার নিলাম। জেএস ফোল্ডারের মধ্যে প্রথম হচ্ছে এটা, এখানেও কিছু ক্যাটাগরিক্যাল, মানে যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আমাদের লাগবে সেগুলা। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ওই এইচটিএমএলটাই ইউজ করি। কি ইউজ করি? এইচটিএমএলটাও, index.html। আরে এটার নাম দিলাম, জাভা স্ক্রিপ্টের নামেই দেই। আর এটার নাম দিলাম প্রথম হচ্ছে সিনট্যাক্স। কি? syntax.html। আচ্ছা, সিনট্যাক্স এইচটিএমএল এর মধ্যে ওই যে, যেমন ওই যে বললাম যে এইচটিএমএল ট্যাগের ভিতরে আমি কি ইমপ্লিমেন্ট করব? জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, এটা আমার কি? সিনট্যাক্স। আচ্ছা, তো জাভা জন্য ওই যে যেটা করতে হবে, যে আমরা এই যে স্টাইল নেই না, নাকি?
এভাবে তো স্টাইল নেই, কি করার জন্য? স্টাইল করার জন্য। আর ঠিক জাভাস্ক্রিপ্ট করার জন্য আমরা ট্যাগ নেব কি স্ক্রিপ্ট, মানে এটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তো দুই ধরনের, ইন্টারনাল আর এক্সটার্নাল, বুঝছি? একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। আমাদের তো প্র্যাকটিস ইন্টারনাল করবো আর এক্সটার্নালি একটা প্রজেক্ট দেখাবো। আচ্ছা, তো প্রথম হচ্ছে সিনট্যাক্স। তো সিনট্যাক্সের মধ্যে কি আছে? ডকুমেন্ট ডট রাইট, এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড। কি বললাম? ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, কি আসলো? হ্যালো ওয়ার্ল্ড। এখন কথা হচ্ছে এগুলো কোথায় ইউজ করব, কোথায় ইউজ করব না, এটা পরে। আপাতত অ্যাটলিস্ট আমরা জানি তো নাকি, মানে কনসেপ্ট তো জানি। এখন যদি বলি যে এক কাজ করেন, একটু জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্সটা ইউজ করেন তো, এখন তাহলে কি বুঝবেন? মানে যে যে কোনো জাভাস্ক্রিপ্ট সিম্পলি করাকে কি বলা হচ্ছে? সিনট্যাক্স নাকি? মানে প্রথম হচ্ছে কনসেপ্টটা আনেন যে আপনার ডকুমেন্ট ডট, মানে সিনট্যাক্স মানে কি? ডকুমেন্ট ডট রাইট, যাতে বললেই ইনক্লুড করতে পারেন যে এখন আমাকে একটা প্রজেক্ট দেখালেন, স্যার একটা ভুল করছে, তো আমি বলে দিলাম এখানে দেখেন আপনার জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সে ভুল। এখন সিনট্যাক্সে ভুল মানে কি বুঝবেন? দেখেন, কোম্পানির ভাষায় কথা বলতেছে। যেমন একটা ডেভেলপার, কোনো ধরেন একটা জুনিয়র ডেভেলপার কোনো জায়গায় বিপদে পড়লো, একটা সিনিয়র ডেভেলপারকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আমার এই কোনখানে ভুল হয়েছে। তো সিনিয়র ডেভেলপার বললো আচ্ছা আপনার জাভা স্ক্রিপ্ট অবজেক্টে সমস্যা। এখন কথা হলো যে অবজেক্টটা কি নাকি? হ্যাঁ, তাহলে এই যে কথা, মানে সে আপনাকে তো আর হাতে গিয়ে করাই দিবে না, নিয়ে আসো আমি ঠিক করে দেই। সে কি বলবে? সে শুধু মুখে বলে আচ্ছা এই আপনার ওই অবজেক্টের সমস্যা, অবজেক্টটা ঠিক করে দেয়। এই যে আপনার সিনট্যাক্সের সমস্যা, সিনট্যাক্স কনসেপ্ট আসলে কি মনে করবেন? ডকুমেন্ট ডট রাইট নাকি আউটপুট কমান্ড? জিনিসটা বুঝছেন তো? এই জিনিসগুলো আমাকে শিখে তারপর আগাইতে হবে, নাহলে দেখা যাবে যে কমিউনিকেশন গ্যাপ থেকে গেলে আপনি যতই কাজ পারেন, এখন এই যে সিনট্যাক্স আপনি প্র্যাকটিস করছেন ঠিকই, কিন্তু এই যে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা ধরতে পারবেন না। ঠিক আছে? সেই জন্য বললাম যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। এই যে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, এটাকে কি বলা হয়? আচ্ছা, আমার এটা সমস্যা করতেছে আজকে থেকে, এত একটু ঠিক করতে হবে। আমারও তো আছে, কষ্ট মষ্ট করেই চালাই। এই সিনট্যাক্স হ্যালো ওয়ার্ল্ড, এখন এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে লাভ নাই, লাভ নাই কোনো, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমি কি জানলাম? সিনট্যাক্স জানলাম। জানলাম কি জানলাম না? জানলাম। আচ্ছা, ওকে, ভালো কথা। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা আউটপুট কমান্ড থাকে। কি থাকে? আউটপুট কমান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে, মানে একটা আছে না যে এইচটিএমএল এ কোনো কিছু বলতে হয় না, আপনি লিখবেন রান করবে নাকি, কিন্তু প্রোগ্রাম কমান্ড দিতে হয়। মানে বলে না চাবি ঘুরাইলে ইঞ্জিন স্টার্ট হয়, তো এটা হচ্ছে আপনার আউটপুট কমান্ড। মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট কি, ডকুমেন্ট ডট রাইট, মানে এটা না দিলে আমার কাজ করবে না। বুঝতে পারছি? তাহলে ডকুমেন্ট ডট রাইট হচ্ছে কি একটা আউটপুট কমান্ড। কি কমান্ড? আউটপুট কমান্ড। আচ্ছা, এখানে লিখে দেই কমেন্ট দিয়ে, আউটপুট কমান্ড মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আউটপুট কমান্ড ছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এক্সিকিউট হয় না, মানে রান করে না। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ডকুমেন্ট ডট রাইট। আর এখানে হ্যালো ওয়ার্ল্ড কি দিলাম না দিলাম দেখার বিষয় এটা না। এখানে আমরা দেখার বিষয় হচ্ছে যে আমার কনসেপ্টটা, এই যে আমি একটা জানলাম যে সিনট্যাক্সটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এই কনসেপ্টটা নেন, দেন প্রজেক্টে যখন এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করবো দেখবেন যে একবারে ক্লিয়ার হয়ে গেছে।
ঠিক আছে। আচ্ছা, তারপর আসি জাভাস্ক্রিপ্টের ভ্যারি আচ্ছা, নতুন ফাইল নেই, এটা হচ্ছে সিনট্যাক্স, আর একটা নেই, ছোট ছোট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটা টপিক নিলাম কি, ভ্যারিয়েবল। কি নিলাম? ভ্যারিয়েবল। আচ্ছা, তো আমরা সিনট্যাক্স থেকে বের হয়ে কোন জায়গায় যাচ্ছে? ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল বলতে কি বোঝেন একজন বলেন? জায়গা বা স্থান যেখানে কোনো কিছু রাখার জন্য। আর কেউ? চলকের মতো আমরা আগে মনে রাখলাম, আচ্ছা আচ্ছা, আমি বলি লিখে রাখেন। ভ্যারিয়েবল হচ্ছে ভ্যালু স্টোর করা, মানে যেখানে ভ্যালু স্টোর থাকে। সমীকরণের অঙ্ক মতো, ওই যে মনে করি x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 2, নাকি? একটা বিভিন্ন ভ্যালু গুলো আমরা কি করে রাখি, স্টোর করে রাখলাম, যে x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু হচ্ছে 2, মানে এরকম। তো এটাকে বলা হয় ভ্যারিয়েবল, মানে যে যেখানে ভ্যালু স্টোর করা হয়। কি করা হয়? স্টোর করা হয়। তো এই ভ্যালু স্টোর করাকে কি বলা হয়? ভ্যারিয়েবল। কি বলা হয়? ভ্যারিয়েবল। আচ্ছা, তো কি হবে? এরকম প্রথমে ওই যে বার দিতে হয়। বার মানে কি? জাভাস্ক্রিপ্টে বার দিতে হয়। বার মানে কি? ভ্যারিয়েবল। বার মানে ভ্যারিয়েবল। আচ্ছা, তো ভ্যারিয়েবল বললাম নেম ইজ ইকুয়াল টু, কি বললাম? নেম ইজ ইকুয়াল টু, আচ্ছা নেম না দিই, মনে করেন যে এখানে বললাম ভ্যারিয়েবল এক্স ইজ ইকুয়াল টু 10। কি বললাম? এক্স ইকুয়াল টু 10 এখানে বললাম। আর জাভাস্ক্রিপ্টে এখন এই এক্স10টা আমি কি করব? আউটপুট করব। কি করব? এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য প্রথমে কি করতে হবে? জাভাস্ক্রিপ্টে আউটপুট কমান্ড দিতে হবে। তাই এখানে বললাম ডকুমেন্ট ডট রাইট, নাকি? এখানে বলে দিলাম এক্স, মানে এক্স। তাহলে আমার কি শো করবে? ভ্যালুটা শো করছে? নেই, করে নেই, করছে। তাহলে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। এই যে এক্সটা আমি এখানে কল করে দিলাম, যে আমার আউটপুট কি আউটপুট করবে? এক্সটা আমি যা আউটপুট কমান্ডের মাধ্যমে বলে দিলাম, তাহলে আমার শো করলো কত? 10। তো এটা হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল কনসেপ্ট, মানে ভ্যালু স্টোর করা। এক্স এর ভ্যালু কত? 10। তাহলে এক্স কি করে রাখছে? তার ভ্যালু গুলো স্টোর করে রাখছে। তো সেটাকে বলা হচ্ছে কি ভ্যারিয়েবল। আচ্ছা, এটা নিয়ে কোনো কোশ্চেন? এগুলো ইজি, তেমন কিছু নাই। আচ্ছা, তাহলে এখন আসি। হ্যাঁ, না না, আউটপুট কমান্ড হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এই ভ্যার হচ্ছে মানে বোঝানোর জন্য, মানে ভ্যার এটা মানে জাভাস্ক্রিপ্ট থেকে বলতে হবে যে এক্স টা কি। আর এখানে যদি দেই তাহলে কি এক্স টা কি বোঝাচ্ছে, সেই জন্য জাভাস্ক্রিপ্ট আমাকে বলতে হবে যে এটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে এটাকে চলক হিসাবে নিলাম। যে অঙ্কে আমরা করছিলাম না চলক, ওইটাই। তাও এখানে বার কথাটা উল্লেখ করতে হয়। যেমন জাভাস্ক্রিপ্টে ভার কথা উল্লেখ করতে হয়, আর আপনার পিএইচপি তে ডলার সাইন ইউজ করতে হয়। তাহলে ডলার সাইন মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। জিনিসটা কাজ করে একই, কিন্তু প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা। তো এখানে আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বার, মানে এটা হচ্ছে একটা চলক যার ভ্যালু থাকবে বাই ডিফল্ট কত? 10। ক্লিয়ার? আচ্ছা, এখন ফাইনাল আসি। আজকের ফাইনাল টাস্কে সেটা হচ্ছে ডেটা টাইপ। কি টাইপ? ডেটা টাইপ। আচ্ছা, আমরা শিখলাম সিনট্যাক্স, ভ্যারিয়েবল। এখন কি শিখবো? ডেটা টাইপ।
আচ্ছা, ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টের অনেকগুলো আছে, কিন্তু আমরা মেন যেগুলো শিখবো সেটা হচ্ছে ডাটা টাইপ কি কি। একটা হচ্ছে স্ট্রিং, একটা কি স্ট্রিং, একটা হচ্ছে আপনার কি বলা হয় ইন্টিজার, আর একটা হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, ডাটা টাইপ হচ্ছে মানে অনেকগুলো আছে, কিন্তু মেন হচ্ছে এই তিনটা, স্ট্রিং, ইন্টিজার আর বুলিয়ান। আচ্ছা, এটা লিখে রাখেন। হুম, আচ্ছা, তাহলে আসেন স্ট্রিং। স্ট্রিং হচ্ছে যদি কোনো ভ্যালু, এখন মনে করেন যে আমি আমি কি এটা দিতে পারি, এটা কি ভ্যালু, এটা কি ভ্যারিয়েবলের সাথে ভ্যালুটা কি সামঞ্জস্য হচ্ছে? এখন নেম 10 দিবেন, এখন আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি বললেন 10, তাহলে কি কথা হবে? কি এক্স না দিয়ে দিতে পারবেন, দিতে পারবেন, কিন্তু মিল হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে না। তো সেক্ষেত্রে নেম, তো নেমের ক্ষেত্রে আচ্ছা, তো এইটাকে বলা হয় ডাটা টাইপ, মানে আপনার কি অনুযায়ী, আপনার নাম অনুযায়ী আপনি কি ইউজ করবেন, আর স্ট্রিং ইউজ করবেন, ইন্টিজার ইউজ করবেন, নাকি বুলিয়ান ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা, তো যদি স্ট্রিং ইউজ করেন তাহলে সিঙ্গেল কোটেশনের মধ্যে ইউজ করতে হবে। কিসের মধ্যে? সিঙ্গেল অথবা ডাবল, সিঙ্গেল বা ডাবল যে কোনো একটা। আচ্ছা, আর যদি এখানে কোনো এটা, আচ্ছা, নাম্বারকে আমরা এইভাবে দিতে পারি, কারণ নাম্বার দিতে হলে কি দিতে হবে, এই যে 10। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ান বললাম বার ইজ ডেট। ঠিক আছে, তাহলে এখানে ডাটা টাইপ, এখানে নাম বললাম, সাপোজ বললাম এলইডিপি। তো দেখেন, যখন আপনি স্ট্রিং ভ্যালু ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ডাবল অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করবেন। কি ইউজ করবেন? আর যখন ইন্টিজার ইউজ করবেন তাহলে শুধু সংখ্যা, কিন্তু এর মধ্যে কোনো সিঙ্গেল বা ডাবল কোটেশন হবে না। ঠিক আছে, আর ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ানের ভ্যালু হবে শুধু ট্রু হবে, নাহলে ফলস হবে, এছাড়া অন্য কোনো ভ্যালু হবে না। জিনিসটা বুঝছি? তো হচ্ছে তিন ধরনের ডাটা টাইপ। স্ট্রিং এর ক্ষেত্রে ভ্যালুটা হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে, মনে করেন যেটা অ্যালফাবেট সেগুলো, সেই যে ভ্যারিয়েবল কি উল্লেখ করলাম, সেই যে ভ্যারিয়েবল নাম দিলাম ইজ ডেট। আমার ইজ ডেটটা কি ভ্যারিয়েবল নাকি অন্য কিছু? ব্যবহার করেন না, কিন্তু এটা মানে আপনার একটা কোশ্চেন বোধক, যখন বুলিয়ান কখন ইউজ করে, একটা কোশ্চেন বলে এটা কি হয়েছে, হ্যাঁ কি না, মানে আছে না, ইজ ডেট মানে ট্রু না ফল, মানে এরকম কিছু অপশনের ক্ষেত্রে বুলিয়ান ইউজ করা হয়। ঠিক আছে, মানে কোনো কোশ্চেন বোধক যদি কোনো কিছু চলে আসে, এখন এটা ট্রু হবে না ফলস হবে, সেক্ষেত্রে এখানে ইজ ডেট মানে কি, মানে একটা কোশ্চেন চলে আসছে, তো সেক্ষেত্রে এটার ভ্যালু আন বুলিয়ান, তাহলে এটা ডাটা টাইপ হবে। যখনই কোনো ভ্যালু দেখবেন ট্রু ফলস, তাহলে এটা ডাটা টাইপ কি হচ্ছে, বুলিয়ান। আর যখনই কোনো নাম্বার থাকবে সেটা ডাটা টাইপটা কি, ইন্টিজার। আর যখন কোনো অ্যালফাবেট দেখবেন, ঠিক আছে, সেটা ডাটা টাইপটা কি, স্ট্রিং। সহজ হিসাব। আর এগুলোকে রান করেন, ডকুমেন্ট ডট রাইট, এটা হচ্ছে আউটপুট কমান্ড। ঠিক আছে, এটা আউটপুট কমান্ড,
এখন এখানে রান করে যান, নেম, তারপর নাম্বার, তারপর ইজ দ্যাট, তিনটা রান করে দিলেন। ঠিক আছে, যা আছে তাই দেখাবে, এলইডিপি 10 ফলস। ঠিক আছে, আচ্ছা এটা চাইলে নিচে নিচেও করা যায়, কিন্তু আপাতত থাক, আপাতত এই তিনটা প্র্যাকটিস করেন। তাহলে জাভাস্ক্রিপ্টে কি কি অপশন শিখলেন? এখানে চললে, হ্যাঁ, তারপর আচ্ছা স্যার, মানে তিনটা শিখলেন, সিনট্যাক্স, তারপর ভ্যারিয়েবল, তারপর ডাটা টাইপ, তিনটা। ঠিক আছে, যে তিনটা যেটা দিচ্ছি একটু প্র্যাকটিস করেন, এটা কোথায় কিভাবে কেন ইউজ করবেন সব আসবে, কিন্তু আপাতত কনসেপ্ট রাখেন। এখন আমি যদি বলি আচ্ছা একটা ডাটা টাইপ রেডি করেন, তাহলে কি বুঝবেন? হ্যাঁ, তো এই কনসেপ্ট গুলো আপনার জানতে হবে। যে বললাম ডাটা টাইপ ইমপ্লিমেন্ট করেন, এই যে বললাম একটা ভ্যারিয়েবল, আপনার ওই যে ভ্যারিয়েবলের সমস্যা, তো ভ্যারিয়েবল কথা কানে আসা মাত্র আপনি বুঝে ফেলেন আসলে ভ্যারিয়েবল জিনিস কোনটা। এই কনসেপ্ট আনতে পারবেন কিনা, তো এটাই দরকার। ঠিক আছে, দরকার হচ্ছে আপনার এইটাই।